সো আমাদের আজকের লেকচার 12তম লেকচারে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রশ্ন সলভ করব এবং এই প্রশ্ন সলভগুলো তোমাদের জন্য যে কতটা ইম্পর্টেন্ট হবে যখন তুমি বিশ্ববিদ্যালয়ের যে প্রস্তুতি নিবে শুরু করবে টপিক ভিত্তিক আমি যখন ক্লাস শুরু করব তখন দেখবা যে এখানের এই সলভটা তোমার ওই টপিকটা বুঝতে অনেক হেল্প করবে এবং এইটা সলভ করতে গিয়ে যখন তুমি টপিকের ক্লাসটা পরে করবা তুমি দেখবা যে কোন লাইনগুলো ইম্পর্টেন্ট তুমি ধরতে পারবা। তৃতীয়ত মেইন যে খেলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিন বা যে কোনো চাকরি বা যে কোনো জায়গায় পরীক্ষার দিন এই সলভ করার কারণে প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খ ইউনিট বা কলা যে ইউনিট যেটার বর্তমান নাম আগে কিন্তু ছিল এটা কলা বা আর্টস এর ইউনিট, হ্যাঁ বর্তমান হচ্ছে তোমার কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ। মানে এই খ ইউনিটেই আর্টসেরা পরীক্ষা দিতে পারে, সায়েন্স কমার্স সবাই পরীক্ষা দিতে পারে। মূলত এই ইউনিটটা আর্টসদের জন্য, বাট সায়েন্স কমার্স হচ্ছে বিভাগ পরিবর্তন করে খ ইউনিটে পরীক্ষা দেয়, যেটা আগে তারা দিত ডি ইউনিটে, এখন কিন্তু ডি ইউনিট নাই, খ ইউনিটেই। তো সেক্ষেত্রে খ ইউনিটের যে সিট আর্টসের স্টুডেন্টদের জন্য আর্টসের সিট বরাদ্দ থাকে, সায়েন্সের জন্য সায়েন্সের, কমার্সের জন্য কমার্সের জন্য 400টির মতো সিট রয়েছে, সায়েন্সের জন্য হয়তো 900টির মতো সিট রয়েছে, আর আর্টসের জন্য খুব সম্ভবত 2200 বা তার মতো বেশি সিট রয়েছে। তো এই সেই ইউনিট যেটার জন্য এত লড়াই, এত প্রস্তুতি, এত সবকিছু। প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশের জাতীয় প্রতীকে যেগুলো রয়েছে। তো এখন এই টপিকটা এসেছে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। টপিকের নাম খাতায় লিখবা, তুমি টপিকের নাম খাতায় লিখে ফেলবা, আর কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি যেগুলো বলবো নোট করবা। টপিকের নাম ছিল বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। যে টপিকের অন্তর্ভুক্ত অন্যান্য বিষয়গুলো ছিল জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, রাষ্ট্রীয় মনোগ্রাম, তারপর হচ্ছে তোমার ক্রীড়া সঙ্গীত, তারপর হচ্ছে রণসঙ্গীত, জাতীয় ফুল ফল ইত্যাদি সবকিছু নিয়ে কিন্তু এই টপিকটা। তো এই টপিকের প্রথম ছিল জাতীয় প্রতীক। একটা টপিক জাতীয় প্রতীক এমন একটা প্রতীক যে প্রতীকটা আসলে সরকারি বিভিন্ন নথিতে কাজে ব্যবহার করা যায়, জাতীয় প্রতীক। এবং বিশেষ করে তোমরা 2 টাকার যে কয়েন, সেই কয়েনের অপোজিটে তোমরা দেখবা জাতীয় প্রতীক রয়েছে, শাপলা, পাটপাতা, তারপর হচ্ছে স্টার ইত্যাদি বিষয়গুলো তোমরা দেখবে। তো ওই জাতীয় প্রতীকের যেই বিষয়গুলো সেগুলো কি রয়েছে এটা যদি না জানো পরীক্ষা উত্তর করতে পারবে না। তো আমাদের জাতীয় পতাকা, বর্তমান যে জাতীয় পতাকা সেইটার রূপকারকে, মানে সেটা কে এঁকেছে? কামরুল হাসান, তাই না? কামরুল হাসান। আর জাতীয় প্রতীকেরও ডিজাইনার কিন্তু এই কামরুল হাসান। তো জাতীয় প্রতীকের ডিজাইনারকে কামরুল হাসান। তো কামরুল হাসান নেতৃত্বে ডিজাইন করা হয়েছিল। জাতীয় প্রতীকে কি কি রয়েছে? পাট, পান, শাপলা। পান আছে মানে এই অপশন বাদ। ধান, পাট, শাপলা হতে পারে, শাপলা, পান, ধান। পান কোথাও নেই, পান কোথাও নেই। তার মানে তুমি পান দিয়েই কিন্তু বাদ দিয়ে ফেলতে পারতেছো। ধরো তুমি সঠিক উত্তর খুঁজে বের করতে পারতেছো না, এটা যে কোনো ভর্তি পরীক্ষায় হয় যে কি হয়, সঠিক উত্তর খুঁজে বের করা যায় না। সঠিক উত্তর কি হয় না? খুঁজে বের করা যায় না। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ক্লাসে ফোকাস দাও। তখন আমি কি করি? বাদ দেই, যেগুলা হবে না একদম সেগুলো বাদ দিয়ে পরে সঠিক উত্তর বের করি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করবে। তো কি হলো, পান কোথাও নাই, পান কোথাও নাই। আমার কাছে তো, আমি তো গরিব, আমার কাছে তো পয়সা নাই, তারপর আমি দেখি যে আমাদের জাতীয় প্রতীকটাকে আমার কাছে আছে কিনা। জাতীয়, ইয়েস আমার কাছে আছে জাতীয় প্রতীক। তো এইটা হচ্ছে একটা 2 টাকার কয়েন, এটা একটা 2 টাকার কয়েন। এই 2 টাকার কয়েনের অপোজিট সাইডে যে প্রতীকটা তোমরা দেখতে পাও এটাই কিন্তু জাতীয় প্রতীক। তো ভর্তি পরীক্ষায় কিন্তু আবার এটা নিয়ে যাও না, ভর্তি পরীক্ষায় কিন্তু আবার এটা নিয়ে যাওয়া যাবে না। তো এই যে জাতীয় প্রতীক দেখতে পাচ্ছ, পানিতে ভাসমান শাপলা দেখতে পাচ্ছ, পানিতে ভাসমান শাপলা। দুই পাশে কি আছে? ধানের শীষ, ঠিক আছে। উপরের দিকে দেখো এই যে এটা পরস্পর সংযুক্ত 3টা পাটপাতা, এটা পাটপাতা, এই যে এটা এই আগায় এটা পাটপাতা, আর এই 2টা করে 4টা স্টার, 2টা করে 4টা স্টার। তো এই বর্ণনাটা তুমি যদি এই কয়েনটা মাথায় রাখতে পারো তাহলে কিন্তু তোমার এই বর্ণনা একদম মুখস্থ হয়ে যাবে। এই কয়েনটা মাথায় রাখতে পারলে কিন্তু তোমার এটা কি কি আছে মাথায় থাকবে। তাহলে এই কয়েনটাকে তোমরা মনে করবা তোমার কোনো প্রিয় মানুষের ছবি, হ্যাঁ। তো কয়েনের মনে করবা প্রিয় মানুষের ছবি কি আছে? পানিতে ভাসমান শাপলা, তারপর উভয় পাশে 2টা ধানের শীষ, পরস্পর সংযুক্ত 3টা পাটপাতা, আর 2টা করে 4টা তারকা। ওই যে 2টা করে 4টা তারকা, এগুলো দ্বারা কি বুঝিয়েছে? এগুলো দ্বারা বুঝিয়েছে 1972 সালে বাংলাদেশের যে সংবিধান, ওই সংবিধানের 4টি মূলনীতি। কয়টি? 4টি মূলনীতি। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়বাদ। কি?
গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা আর কি জাতীয়তাবাদ। ওই 4টা তারকা দিয়ে 4টা বিষয়কে বোঝানো হয়েছে। এই যে তাহলে আমরা দেখতে পাচ্ছি ধানও আছে, পরস্পর সংযুক্ত, পরস্পর দুইটা ধান পাত, দুই পাশে দুইটা ধান গাছ। পাট আছে 3টা পরস্পর সংযুক্ত 3টা পাট পাতা, আর মাঝখানে তো ভাসমান শাপলা, তার মানে খ হচ্ছে সঠিক উত্তর। তো এই টাইপের টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে। এবং মেডিকেল যারা ভর্তি পরীক্ষা দিবে, ঢাকা বিশ্ববিদ্যালয় যারা ভর্তি পরীক্ষা দিবে, হ্যাঁ, তো তারা কিন্তু, এবং মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, HSTU-তে যারা ভর্তি পরীক্ষা দিবে, হাজী দানেশ ইত্যাদি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ওই জাতীয় প্রতীক থেকে প্রশ্ন আসে, নার্সিং এর ক্ষেত্রেও। তো এই টপিকটা আমাদের জানতে হবে জাতীয় বিষয়াবলী থেকে। তো হবে খ উত্তর হচ্ছে সঠিক। তো ওই কয়েনটা যাদের মনে আছে তাদের কিন্তু আর এটা মুখস্থ করতে কঠিন লাগবে না, তাই না? তো এটা মুখস্থ করতে আসলে কঠিন বিষয় না। তো এই যে জাতীয় প্রতীকের মধ্যে শাপলা, পাট, ধান, এই সবগুলো কিন্তু কামরুল হাসান আঁকেননি। দেখো, একটা বিষয় তোমাদের কনফিউশন দূর করে দেই, এই জাতীয় প্রতীকের ডিজাইনার কিন্তু কামরুল হাসান, কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন আসে, আমি কনফিউশন দূর করে দিই, যে জাতীয় প্রতীকের মধ্যে ভাসমান যে শাপলা সেটি কে অঙ্কন করেছেন। তোমরা ভাববা জাতীয় প্রতীক তো কামরুল হাসান আঁকছে, তার মানে ভাসমান শাপলা হয়তো কামরুল হাসান এঁকেছে। একদমই ভুল। কামরুল হাসানের নেতৃত্বে আরো 2-3 জন ব্যক্তি কিন্তু এই জাতীয় প্রতীকে কাজ করেছেন। একজনের নাম আমরা বলতে পারি ইদ্রিস, মোহাম্মদ ইদ্রিস। এই মোহাম্মদ ইদ্রিস কিন্তু এই ভাসমান শাপলাটা এঁকেছিলেন। এই বিষয়টা জানো কে কে, এবং জানো না কে কে? এই মোহাম্মদ ইদ্রিসি কিন্তু জাতীয় প্রতীকের এইটা এঁকেছেন। এই মোহাম্মদ ইদ্রিসি কিন্তু জাতীয় প্রতীকের এই বিষয়টা এঁকেছেন, যেটা অনেকেই জানে না। তাহলে বিষয়টা দাঁড়ালো কি? জাতীয় প্রতীকের ডিজাইনার বললে সেটা হবে কামরুল হাসান, কিন্তু যদি বলে জাতীয় প্রতীকের মধ্যে ধানের শীষ বেষ্টিত পাট পাতা, তারকা, আলম, শামসুল আলম, এই দুইটা বিষয়। শুধু যে মাঝখানে ভাসমান শাপলা, আমরা যদি এখানে একটু আঁকার চেষ্টা করি, ওইটা এই যে ধরো এখানে তোমার ধরো ছোট জায়গা তো ঝামেলা। তো এই যে ভাসমান শাপলা, এইটা এঁকেছেন মোহাম্মদ ইদ্রিস। আর এই যে ধানের শীষ, স্টার, পরস্পর সংযুক্ত 3টা পাট পাতা, এগুলো এঁকেছেন শামসুল আলম। আর পুরোটা নেতৃত্ব দিয়েছেন কে? কামরুল হাসান। কে? কামরুল হাসান। ঠিক আছে? সো পুরো ব্যাপারটা আশা করি ক্লিয়ার। বলো ক্লিয়ার ভাইয়া? তাহলে কি এখন ঢাবিতে আর্টস থেকে একটা ইউনিটে এক্সাম দেওয়া যায়? হ্যাঁ, আর্টস থেকে এখন তুমি একটা ইউনিটে এক্সাম দিতে পারবা। না, এখানে কিছু বিষয় আছে, আমি তোমাকে এগুলো নিয়ে ভিডিও বানাবো। এখন তো তোমরা অনেক বিষয় জানো না, ভিডিও বানাবো। যেমন বি ইউনিট হচ্ছে মূলত আর্টসের, এ ইউনিট মূলত সায়েন্সের, সি ইউনিট মূলত মানে প্রধানত হচ্ছে কমার্সের। কিন্তু তুমি বি ইউনিটে আর্টস, কমার্স, সায়েন্স সবাই পরীক্ষা দিতে পারবে। এ ইউনিটে সায়েন্স, কমার্স আর সবাই পরীক্ষা দিতে পারবে। সি ইউনিট সায়েন্স, কমার্স আর সবাই পরীক্ষা দিতে পারবে, মানে সব ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারে। কিন্তু ওই যে এ ইউনিট সায়েন্সের জন্য তাই সায়েন্সের সিট বেশি, বি ইউনিট মানবিকের জন্য তাই মানবিকের সিট বেশি, সি ইউনিট আর্টসের জন্য তাই আর্টসের সিট বেশি, সি ইউনিট কমার্সের জন্য তাই কমার্সের সিট বেশি। আরো কিছু ফ্যাক্টর রয়েছে। সো এটা তোমাদের আরো আমি জানাবো, সমস্যা নাই। তোমরা বলো যে এই ব্যাপারটা ক্লিয়ার কিনা। এবার জলবায়ুর উপাদান 9 কোনটি? জলবায়ুর উপাদান 9, এটা কিন্তু আগেও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভর্তি পরীক্ষা এসেছে। ঠিক আছে? এই দেখো, আর্দ্রতা, বায়ু, মেঘ, এগুলো অবশ্যই জলবায়ুর উপাদান। জলবায়ু বলতে কোন একটা স্থানের 30 থেকে 35 বছরের গড় আবহাওয়া মানেই তো আমরা জানি আবহাওয়াটা কি, একটা বায়ুমণ্ডলে হয়। আর বায়ুমণ্ডলের মধ্যেই তো মেঘ হয়, বায়ু হয়, আর্দ্রতা হয়। কিন্তু সমুদ্র স্রোত তো এটা তোমার তো সমুদ্রের সাথে বা তোমার হচ্ছে বাড়ি, যে এই যে বিশাল পানি সেটার সাথে সংযুক্ত, সেটা দিয়ে কোনো আবহাওয়া নির্ধারণ করা যায় না, জলবায়ু নির্ধারণ করা যায় না। এটা ভূগোল থেকে এসেছে, বেসিক একটা কোয়েশ্চেন। এরপরে এসডিজি আর পূর্ণরূপ কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। দেখো, জাতিসংঘ মানে ইউনাইটেড নেশনস যেই সংগঠনটি রয়েছে, সেই সংগঠনটির একটা টার্গেট ছিল, একটা হচ্ছে এমডিজি। এর পূর্ণরূপ হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। তো এমডিজি যখন পূরণ হয়ে যায়, কিভাবে পূরণ হয়? কিছু তারা লক্ষ্য বেঁধে দেয় যে এই লক্ষ্যগুলো এই দেশকে পূরণ করতে হবে।
এর মধ্যে ধরো নারীদের শিক্ষা, দারিদ্রতা বিমোচন ইত্যাদি ভালো ভালো বিষয়গুলো ছিল। তো এমডিজি যখন মেয়াদ শেষ পূরণ হয়ে যায়, এরপর চালু হয় এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটা বর্তমানে চলছে 2016 থেকে শুরু করে 2030 সালের মধ্যে এগুলো পূরণ করতে হবে। ঠিক আছে, তো এসডিজি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, মাথায় রাখতে হবে। তো এগুলো নিয়ে বিস্তারিত আমরা আমাদের যে ক্লাস সেখানে আরো ভেঙে ভেঙে পড়বো। এখানে অনেক কনফিউজিং ব্যাপার আছে কিন্তু এসডিজির মধ্যে, যেগুলো অনেক জায়গায় তুমি পাবা না, এগুলো মজা করে পড়াবো। রিফিউজি সমস্যাটি যে সংস্থার সাথে বেশি সম্পর্কিত। জাতিসংঘের একটি সংস্থা রয়েছে যারা 2 বার নোবেল পেয়েছে। কয়বার? 2 বার। শান্তিতে 2 বার নোবেল পেয়েছে, UNHCR। শান্তিতে 2 বার নোবেল বিজয়ী জাতিসংঘের সংগঠন কিন্তু UNHCR। তো এই যে UNHCR, তারা কি নিয়ে কাজ করে, কি নিয়ে কাজ করে এটার পুনরূপ জানা থাকলে তুমি পারবা। তারা কাজ করে রিফিউজি। বিভিন্ন সময় বিভিন্ন দেশে উদ্বাস্তু আসে না, যেমন রোহিঙ্গারা কিন্তু আমাদের দেশে এসেছে। এই যে রোহিঙ্গা সংক্রান্ত সমস্যা থেকে শুরু করে এরকম বিভিন্ন ধরনের সমস্যা তারা নিয়ে কাজ করে। তারা 2 বার শান্তিতে নোবেল পেয়েছে। আর শান্তিতে সবচেয়ে বেশি নোবেল পেয়েছে যে সংস্থা, সে হচ্ছে ICRC, ইন্টারন্যাশনাল কমিটি ফর রেড ক্রস। রেড ক্রস যেই বিষয়টা রয়েছে, আবার রেড ক্রসের মধ্যেও কিন্তু কিছু বিষয় আছে, রেড ক্রিসেন্ট ইত্যাদি ঝামেলা আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আমাদের ক্লাসে। এটা কিন্তু পেয়েছে 3 বার ICRC, UNHCR পেয়েছে 2 বার। তো এইগুলো কিন্তু ভর্তি পরীক্ষায় আসে। তো রিফিউজি সংক্রান্ত সমস্যাটি নিয়ে কাজ করে হচ্ছে UNHCR। ঠিক আছে, এইবার আসছে বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো কি। দেখো, আঞ্চলিকতা নয়। কেন নয় আমি তোমাদের বলছি। বাঙালি জাতীয়তাবাদ যখন হয়েছিল, বাঙালি 1947 সালে যখন দেশভাগ হয় ইত্যাদি প্রেক্ষাপটে আমরা বাঙালি কখন হই, যখন আমাদের ভাষা বাংলা। যে বাঙালি কারা? বাংলাদেশে বাস করে তারাও, আবার পশ্চিমবঙ্গের মানুষরা কিন্তু বাঙালি, কারণ তারা বাংলা ভাষায় কথা বলে এবং বাংলা সংস্কৃতিকে ধারণ করে। তারা রাজনৈতিক দিক থেকে কখনোই বাঙালি নয়, ধর্মের দিক থেকেও বাঙালি নয়। বাঙালি জাতীয়তাবাদ বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি যেখানে আছে তারাই বাঙালি। তারা যদি কলকাতা থাকে তারাও বাঙালি, বাংলাদেশে থাকে তারাও বাঙালি। বাঙালি বাংলা ভাষা এবং সংস্কৃতি ধারণ করে তারা যদি পাহাড়েও থাকে তারাও বাঙালি হবে সে মানুষেরা। ঠিক আছে, কারণ খাগড়াছড়িতে কিন্তু অনেক মানুষ থাকে যারা আমাদের সমতলের মানুষ, তারাও কিন্তু বাঙালি। ঠিক আছে, সো তো এইটা হচ্ছে আঞ্চলিকতা, ধর্ম হবে না, হবে বাংলা ভাষা ও সংস্কৃতি। খুবই দেখছো এই যে প্রশ্নটা, এটা কিন্তু তোমরা যদি কোথাও নাও পড়ো, একটু বেসিক জ্ঞান থাকে তোমরা পারবা। আবার এই প্রশ্নটা যদি কোথাও নাও পড়ো, একটু বেসিক জ্ঞান থাকে তাও পারবা। তো এই টাইপের কিন্তু বেসিক কিছু কোশ্চেন আসে, যে জন্য যাদের বেসিক ভালো, আমরা বলি না যাদের বেসিক ভালো, যারা চিন্তা করতে পারে, আগে একটু একটু পড়েছে, তারাও বিশ্ববিদ্যালয়ে ভালো করে। এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খুব সম্ভবত সেকেন্ড টাইমে নাম্বার কাটবে, এবং 7 কলেজে নাম্বার কাটবে। ঠিক আছে, আচ্ছা এটা আগে সলভ করে নেই ভাইয়া, সলভ করে নেই। দেখো বাংলাদেশ সংবিধানের কমিটির একমাত্র নারী সদস্য কে? এখন সংবিধান কমিটি বিষয়টা কি দেখো, 1971 সালের আমাদের দেশ স্বাধীন হয় 16 ডিসেম্বর। তো শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসেন 1972-এর 10 জানুয়ারি। 1972 সালের 10 জানুয়ারি তিনি বাংলাদেশের মাটিতে পা রেখে 11 জানুয়ারি একদিন পরেই তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন যে দেশ তো হয়েছে নতুন, সংবিধান করতে হবে। এরপর তিনি প্রধানমন্ত্রী হয়ে যান, তিনি আর কোনো কিছু জারি করতে পারেন না, এবং প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির জায়গায় চলে আসেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। তিনি জারি করেন 1972-এর 23 মার্চ কি জারি করেন? গণপরিষদ আদেশ। তো গণপরিষদ মানে কি? এমন কিছু মানুষ বা বিজ্ঞ মানুষ যারা একসাথে হয়ে একটা সংবিধান করবে। তো সেই গণপরিষদে মোট সদস্য ছিল 403 জন। তো এই 403 জন কি করলো, যে আমরা তো এত সংখ্যক মানুষ এখানে, এক্সপার্ট ইনএক্সপার্ট অনেকেই আছে, আমরা তো সংবিধান করতে পারবো না, আমরা যেটা করতে পারি একটা কমিটি করে দেই, যে কমিটিটা একটা সংবিধান করবে। তো তারা একটা কমিটি করে দেয় 34 সদস্য বিশিষ্ট। কত সদস্য বিশিষ্ট? 34। এই 34 সদস্য বিশিষ্ট কমিটির প্রধান ছিলেন, বাংলাদেশ সংবিধানের রূপকার বলা হয় যাকে, মাথায় রাখবা, ডক্টর কামাল হোসেন। কি? ডক্টর কামাল হোসেন। এটা প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। এবং এই কমিটির একমাত্র মহিলা সদস্য ছিল বেগম রাজিয়া আক্তার বানু, একমাত্র নারী সদস্য, বাকি 33 জনই পুরুষ। এই কমিটির 33 জন পুরুষ প্লাস একজন নারী। আবার এই কমিটির 33 জনই আওয়ামী লীগ,
একজন ছিল বিরোধী দলীয়, সে ব্যক্তির নাম হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। এবং এই যে ব্যক্তি, সে কিন্তু সংবিধানের খসড়া যে সংবিধান সেখানে সিগনেচার করেননি, এটা মাথায় রাখতে হবে। তো এই যে 34 সদস্য বিশিষ্ট কমিটি, তারা কিন্তু একটা সংবিধান করেছিল, খসড়া সংবিধান, মানে হস্তলিখিত সংবিধান করেছিল, যেটা ছিল কয় পৃষ্ঠা? 93 পৃষ্ঠা। তো এই তারা কি করলো? একটা সংবিধান করলো, করে বললো এই 403 জনকে দেখালো যে ভাই আপনারা তো আমাদের দায়িত্ব দিয়েছিলেন, আপনারা দেখেন তো ঠিক আছে কিনা। তারা গণপরিষদের কাছে এটা সাবমিট করলো। কবে? 4 নভেম্বর 1972 সালে। 4 নভেম্বর, মাত্র একবার 4 নভেম্বর 1972 সালে এই যে গণপরিষদ তারা বললো হ্যাঁ 4 নভেম্বর 1972 সালে সংবিধানকে ঠিক বলছে। ওই দিনটাই কিন্তু বাংলাদেশের সংবিধান দিবস ছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান দিবসকে বাতিল করেছে যদিও। তো পরে কিন্তু 16 ডিসেম্বর বাংলাদেশের সংবিধান পাস হয়, কিন্তু সংবিধান দিবস কিন্তু 4 নভেম্বর। তো এর মধ্যে এই 34 সদস্য বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়। প্রথমত ইংরেজিতে রচিত হয়েছে, পরে কিন্তু বাংলায় অনুবাদ করা হয়। বাংলায় অনুবাদ করেন কে? ডক্টর আনিসুজ্জামান। মাথায় রাখতে হবে দুইটা ভাষায়। বাংলা সংবিধান দুইটা দেশের সাথে মিল রয়েছে, ওই দুইটা দেশ থেকে আমরা ইন্সপায়ার হয়ে বানিয়েছি। এই 34 সদস্য বিশিষ্ট কমিটি তারা ওই দুইটা দেশকে অ্যানালাইসিস করে বানিয়েছে। একটা দেশ হচ্ছে ব্রিটিশরা, আরেকটা হচ্ছে ভারত। ব্রিটেন আর ভারতের সংবিধান থেকে কিন্তু বাংলাদেশের সংবিধান বানানো হয়েছে। এবং ব্রিটেনের সংবিধান এমনটা সংবিধান, বা যুক্তরাজ্যের সংবিধান এমনটা সংবিধান, যে সংবিধান অলিখিত, প্রথাভিত্তিক। মাথায় রাখবা, যেই সংবিধানে লেখা আছে, পরীক্ষায় আসে প্রশ্নটা, কিং ক্যান ডু নো রং। কিং ক্যান ডু নো রং, কোন রাজা কোনো ভুল করতে পারে না। এটা কোন দেশের সংবিধান লেখা আছে? এটা কিন্তু যুক্তরাজ্যের সংবিধানে লেখা আছে। এবং কোন দেশের সংবিধানে নিজের দেশের নামই নাই, এটাও কিন্তু কি এই যুক্তরাজ্য। তো একটা প্রশ্ন থেকে আমরা কত তথ্য জানছি, তাই না? এভাবে কিন্তু মজা আমরা শিখবো। তো বাংলা সংবিধান কমিটির একমাত্র নারী সদস্য ছিল এই রাজিয়া আক্তার বানু। ঠিক আছে, মাথায় রাখতে হবে। বর্তমানে কিন্তু সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যেটার প্রধান কিন্তু আলী রিয়াজ, ডক্টর আলী রিয়াজ। মাথায় রাখতে হবে বর্তমানে আমাদের সংবিধান সংশোধন হয়েছে 17 বার, কিন্তু যদি বলে সংস্কার করা হচ্ছে সেটা কিন্তু একবার। এটার প্রধানকে ডক্টর আলী রিয়াজ। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেটে বাস করে না। দেখো বাংলাদেশের যে ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে মোট কয়টি? 50টি। ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে মোট কতটি? 50টি। তাদের ভাষা কয়টি? 32টি। ক্ষুদ্র নিগোষ্ঠী বা বিশ্ব আদিবাসী দিবস 9 আগস্ট। এগুলো বারবার বলি। বাংলাদেশের মোট জনসংখ্যা যতজন রয়েছে, আমরা 17 কোটি যত কোটি ধরি, তার মধ্যে ক্ষুদ্র নিগোষ্ঠী কত শতাংশ? সেটা হচ্ছে তোমার 0.99%। আমরা এটাকে 1% বলতে পারি। 1% রয়েছে যে মোট জনসংখ্যার ক্ষুদ্র নিগোষ্ঠী। তাদের মধ্যে প্রধান হচ্ছে চাকমা, একমাত্র শিক্ষিত ক্ষুদ্র নিগোষ্ঠী বা আদিবাসী বলতে পারি আমরা, চাকমা। দ্বিতীয় হচ্ছে মারমা, তৃতীয় ত্রিপুরা, মানে 3, ত্রিপুরা, সাঁওতাল হচ্ছে চতুর্থ। সংখ্যার দিক থেকে এই 4টা প্রধান আদিবাসী রয়েছে। ঠিক আছে, এবং সবচেয়ে বেশি আদিবাসী বাস করে কিন্তু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দিকে, সেখানে কিন্তু তোমার প্রায় 13-14টি আদিবাসী রয়েছে, তাই না? বাংলাদেশের যে ক্ষুদ্র নিগোষ্ঠী বা আদিবাসী চাকমা, তাদের প্রধান আবাসস্থল কিন্তু রাঙামাটি। কোথায়? রাঙামাটি। কারা গিয়েছো? এই রাঙামাটি এমন একটা জেলা যেখানে কিন্তু কোনো রিক্সা নাই। তা আমি সারা জীবন পড়ে আসছি রিক্সা নাই কোন জেলায়? রাঙামাটিতে। কিন্তু যখন গেলাম, গিয়ে বিপদে পড়ছি, কোনো রিক্সা নাই। হাইটে অনেক দূর গেলাম, হ্যাঁ রিক্সা নাই, লেগুনা ভিতরে থাকতে পারে। তো মনে পড়লো আয়নে পড়ছিলাম রিক্সা নেই রাঙামাটিতে। বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশের একটা জেলা আছে কোনো রিক্সা নাই, রাঙামাটি। বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশের একটা শহরকে বলা হয় রিক্সার নগরী, ওইটা কিন্তু ঢাকা। সো এক দেশের মধ্যেই রিক্সা আছে, আবার রিক্সা নাই। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো? মাথায় রাখবা। হেদায়েতুল একটা প্রশ্ন করেছে, সেটা উত্তর আমি দিব, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখানে বলছে যে কোন জাতিসত্তা তোমার কোথায় বাস করে না? সিলেটে বাস করে না। দেখো বৃহত্তর সিলেটে তোমার এই মণিপুরীরা বাস করে, পাত্র শুধু সিলেটে বাস করে, সিলেটের খাসিয়া জয়ন্তী পাহাড়ে ওইদিকে কিন্তু খাসিরা বাস করে, মণিপুরের সিলেটে। তঞ্চঙ্গা হচ্ছে সিলেটে বাস করে না, তার মানে এই যে তঞ্চঙ্গা হবে সিলেটে বাস করে না। আবার চাকমাদের, আবার সবচেয়ে বেশি যেটা আসে পরীক্ষায়, কোন আদিবাসীদের প্রধান আবাসস্থল কোনটা? কোন আদিবাসীর প্রধান আবাসস্থল কোনটা? যেমন চাকমারা সবচেয়ে বেশি বাস করে কোথায়?
হ্যাঁ, মারমারা সবচেয়ে বেশি বাস করে কোন জেলায়? ঠিক আছে, ত্রিপুরারা সবচেয়ে বেশি বাস করে কোথায়? এগুলো মাথায় রাখতে হবে। রাজবংশীরা কোথায় বাস করে, তো এই কোথায় কোন ক্ষুদ্র নিগোষ্ঠী বাস করে এটা একটা ছোট্ট টেকনিক আমি দিয়ে দিয়েছি। আমার নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে। তোমাদের সাথে সেলিব্রেট করতে চাই। তো কোন ক্ষুদ্র নিগোষ্ঠী কোথায় বাস করে তোমরা জাস্ট নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যাবা। যারা আমার ইউটিউবে কেউ আসো ইউটিউবের সাবস্ক্রাইবার, যারা ভিডিওটা দেখছো ইউটিউবে সাবস্ক্রাইব করে দিতে পারো। এখানে এইসব টেকনিকগুলো আমি অলরেডি দিয়ে দিচ্ছি। আমাদের পেট বেচে আরো সুন্দর করে পড়াবো। ফ্রিতে যদি এতটুকু দিয়ে দিই, পেট বেচে বুঝো কেমন সুন্দর করে পড়াবো। সো এই হচ্ছে ব্যাপার। তো দেখো তো এই প্রশ্নটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় 2019-20 সেশনের প্রশ্ন। তো এইটা আমি চেষ্টা করব, তোমরা যদি অনুমতি দাও, একটা ভিডিও আমি হচ্ছে ফ্রিতে আপলোড করব, যাতে যারা ভর্তি হতে চায় তারা যাতে আগ্রহী হয়। তো যাই হোক, তো দেখো আমরা আগে সলভ করাই। তো সিলেটে বাস করে না কারা? হ্যাঁ, তো এইগুলো হচ্ছে এভাবে আসে। আবার পরীক্ষায় এমন কিছু ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে যারা শুধু বান্দরবানে বাস করে। ঠিক আছে, আবার রংপুরে বাস করে রাজবংশী, মাথায় রাখতে হবে। আবার তোমার ময়মনসিংহের গারো পাহাড়ে গারোরা বাস করে, মাথায় রাখতে হবে। আবার এমন কিছু ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে যারা শুধু পার্বত্য চট্টগ্রামে 3টা জায়গায় বাস করে, এরকমও আছে। ঠিক আছে, রাখাইনরা কোথায় বাস করে পরীক্ষায় আসে। আবার এই ক্ষুদ্র নিগোষ্ঠীদের যে ধর্ম, ক্ষুদ্র নিগোষ্ঠীদের যে উৎসব, বিশেষ করে উৎসব থেকে প্রশ্ন আসে। যেমন চাকমাদের উৎসব হচ্ছে বিজু, হ্যাঁ, ত্রিপুরাদের হচ্ছে বৈশুক। এগুলো আমি তোমাদের বারবার পড়াবো। চাকমা হচ্ছে বিজু, যেটা ফুল বিজু মূল বিজু নামে পরিচিত, 2টা বিজু। ঠিক আছে, ত্রিপুরার বৈশুক সবচেয়ে বেশি যেটা আসে তোমার মারমাদের সাংগ্রাই, হ্যাঁ। তারপর হচ্ছে গারোদের ওয়ানগালা, এটা বেশি আসে আর কি। গারোদের ওয়ানগালা বা ওয়ানগালা, আমি ওয়ানগালা লিখলাম, ওয়ানগালা। ঠিক আছে, মণিপুরি মহারাম লীলা। ঠিক আছে, রাখাইনদের জলকেলি, পানি নিয়ে খেলে না রাখাইনরা, রাখাইনদের জলকেলি। আমি যখন বলবো খাতায় নোট করে ফেলতে হবে এগুলো। তো এই টাইপের প্রশ্ন কিন্তু বেশি হয়। তারপর আবার ক্ষুদ্র নিগোষ্ঠীদের যে সাংস্কৃতিক কেন্দ্র, প্রথম ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? নেত্রকোনার বিরিশিরি নামক স্থানে ক্ষুদ্র নিগোষ্ঠীদের প্রথম সাংস্কৃতিক কেন্দ্র গড়ে উঠেছে। বাংলাদেশের প্রথম বিরিশিরি নেত্রকোনায়, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। বিরিশিরি নেত্রকোনায়, ঠিক আছে, বিরিশিরি নেত্রকোনায়। এই টাইপের পরীক্ষায় প্রশ্ন আসবে। আরো বিষয় রয়েছে, আমরা পড়বো। নীল অর্থনীতি মূলত যার সাথে সংযুক্ত। দেখো, বিগত সালের প্রশ্ন সলভ করলে যে কমন পড়ে তার প্রধান উদাহরণ হচ্ছে নীল অর্থনীতি। এইটা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। তাহলে এই যে 19-20 সেশনের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এই বছর, এবং এখান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষা আসে, আবার চাকরি পরীক্ষা থেকে এখানে আসে। তাই প্রশ্ন সলভ যারা বুঝে করবে, এই জন্য কিন্তু আমি আমার কোর্সে প্রথমে প্রশ্ন সলভ করিয়ে যাচ্ছি, এবং এই ভিডিওগুলো রেকর্ডেড থাকবে। যারা পরে কোর্সে ভর্তি হচ্ছে বা হবে, এইচএসসি 24 যারা সেকেন্ড টাইম দিবে, 25, 26 বা 27, তারা কিন্তু ক্লাসগুলো করবে। হয়তো অনেকে রেকর্ডেড করছে এখন, যখন আমি কথাটা বলছি ভর্তি হয়ে। তো এগুলো বুঝলে এখান থেকে কমন পড়বে। তো নীল অর্থনীতি যাকে বলা হয় ব্লু ইকোনমি, এই ব্লু ইকোনমি হচ্ছে নীল অর্থনীতি। কার সাথে? সমুদ্রের সাথে জড়িত। সমুদ্রের মধ্যে যে অর্থনীতি, এখন সমুদ্র মানে শুধু পানি তা নয়, সমুদ্রের নিচেও কিন্তু অনেক ধরনের খনিজ পদার্থ থাকে, মাছ থাকে, অনেক কিছু থাকে। একটা দেশের শিল্প সমুদ্রের উপর অনেকাংশে নির্ভর করে। বিভিন্ন এমন দেশ রয়েছে তাদের শুধু শিল্পটা সমুদ্রের উপর নির্ভরশীল। তো এই ব্লু অর্থনীতি, ঠিক আছে, এটা হচ্ছে সমুদ্র অর্থনীতি, মানে সমুদ্রের যেই অর্থনীতি সেটা কিন্তু ব্লু অর্থনীতি বলা হয়। ঠিক আছে, ব্লু ইকোনমি মানে নীল অর্থনীতি বা সুনীল অর্থনীতি, যেটা সমুদ্রের সাথে জড়িত, মাথায় রাখতে হবে। হটস্পট প্রযুক্তির অন্তর্ভুক্ত নয়। দেখো, এটা কিন্তু এসেছে তথ্য প্রযুক্তি থেকে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবা প্রত্যেক বছর 1টা বা 2টা প্রশ্ন পাবা, একটা ন্যূনতম পাবা যে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে আসে।
তো ভিডিওটা যেহেতু আমি আপলোড দিব আমার পেজে ইউটিউবে, একটা কথা বলতে পারি, যারা ফ্রিতে দেখবা পরে এই ভিডিওতে রিয়েক্ট দিয়ে শেয়ার করে রেখো, রিয়েক্ট দিয়ে শেয়ার করে রেখো। তোমরা যারা রিয়েক্ট দিবা শেয়ার করবা এবং তারপর আমাকে স্ক্রিনশট পাঠাবা, তোমার আইডিতে শেয়ার করবা, সর্বপ্রথম স্ক্রিনশট পাঠাবা তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি এবং এই পিডিএফ আমি তোমাদের দিয়ে দেবো, যারা প্রমাণ দিতে পারো শেয়ার করে রিয়েক্ট দিয়ে। ওকে, হটস্পট প্রযুক্তির অন্তর্ভুক্ত নয়। ইন্টার যারা আইসিটি ভালো করে পড়ছো তারা কিন্তু এটা পারবা। নয় বলছে হটস্পট দেখে তুমি হটস্পট প্রযুক্তিটা দাগায় দিবা না, প্রশ্নের শেষ অবধি পড়াটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাই আমি বারবার কিন্তু যখন প্রশ্ন সলভ করে এই কথাটা বলি, নয় দেখবা, নয় 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 নয়, অনেক প্রশ্ন থাকতে পারে সামনে, দেখবা যে নয় আছে শেষে। হটস্পট প্রযুক্তির অন্তর্ভুক্ত এতটুকু দেখলে ভাববা এমন একটা উত্তর আমাকে খুঁজতে হবে যেটা হটস্পট প্রযুক্তির অন্তর্ভুক্ত, কিন্তু নয় হলে কিন্তু প্রশ্নটা পুরো ইউটার্ন নিয়ে ঘুরে যায়, অন্য হয়ে যায়। নয় হচ্ছে কি তোমার ওয়াইফাই, ওয়াইফাই হচ্ছে হটস্পট প্রযুক্তির অন্তর্ভুক্ত নয়। এটা যারা আইসিটি পড়বা, এবং এক্ষেত্রে আইসিটি আরো গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন পূর্ণরূপগুলো থেকে প্রশ্ন আসে, www, http, তারপর হচ্ছে তারপর হচ্ছে তোমার র্যাম, রম ইত্যাদি পূর্ণরূপ কি, তারপর তোমার এই যে ওয়াইফাই, তারপর হচ্ছে ওয়াইম্যাক্স, ব্লুটুথ, এগুলোর রেঞ্জ কত, এগুলোর পয়েন্ট কি কি প্রশ্ন আসে, ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইসগুলো কি কি প্রশ্ন আসে, ঠিক আছে, মাথায় রাখতে হবে। এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এবার গ্রিনল্যান্ড যে দেশের অংশ, অবশ্যই ডেনমার্ক, ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ড। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দ্বীপের নাম কি? গ্রিনল্যান্ড। আর হাজার দ্বীপের দেশ, দেখ আমি তোমাকে বলি, পৃথিবীর বৃহত্তম দ্বীপ, পৃথিবীর বৃহত্তম দ্বীপ সেটা কিন্তু গ্রিনল্যান্ড। মজার ব্যাপার কি জানো, এটা মজার ব্যাপার বলি তোমাদের, পৃথিবীর দুইটা জায়গা বিখ্যাত জায়গা, একটা হচ্ছে আইসল্যান্ড আর একটা হচ্ছে গ্রিনল্যান্ড। আইসল্যান্ড এমন এক জায়গা যেখানে বরফ কম, সবুজ বেশি, গাছ বেশি। আবার গ্রিনল্যান্ড এমন একটা জায়গা, শুনতে মনে হবে গাছ বেশি কিন্তু সেখানে বরফ বেশি। সো দুইটা একটু ডিফারেন্ট জায়গা, যে আইসল্যান্ডে গাছ বেশি, গ্রিনল্যান্ডে আইস বেশি, ঠিক আছে। সো এই যে পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডকে আমরা দেখছি, তো এই গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের অধীনে, তবে যুক্তরাষ্ট্র এটাকে নিজেদের করে কিনে নিতে চায়। আমাদের যুক্তরাষ্ট্র অনেকগুলো জায়গাকে কিনেছে, যে লুইজিয়ানা এটি কিনেছে ফ্রান্স থেকে, ঠিক আছে, আলাস্কা কিনেছে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্র, তাই না? তো এই গ্রিনল্যান্ডের মালিক কিন্তু ডেনমার্ক। আবার এই ডেনমার্কের রাজধানীর নাম কিন্তু কোপেনহেগেন। ডেনমার্কের রাজধানী কি? কোপেনহেগেন। ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন। তো এই ডেনমার্ক কিন্তু উত্তর ইউরোপের বা তোমার স্ক্যান্ডিনেভিয়ান একটি দেশ। স্ক্যান্ডিনেভিয়ান দেশ হচ্ছে 5টি। মনে রাখার টেকনিক হচ্ছে FINDS: ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। আবার আমরা বলতে পারি কোনো প্রিয় মানুষ যদি দূরে চলে যায়, আমরা তাকে বলতে পারি ফিরে আসুন, মানে ফিরে আসুন। তো এই যে ফিরে আসুন বলছি, এই ফিরে আসুন দিয়েও কিন্তু তোমার মনে রাখা যায় স্ক্যান্ডিনেভিয়ান 5টা দেশ, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। এই যে ডেনমার্ক, এটা কিন্তু উত্তর ইউরোপের শীত প্রধান একটা দেশ, ঠিক আছে। তো এই উত্তর ইউরোপের দেশটাই মালিক কিন্তু এই তোমার গ্রিনল্যান্ড দ্বীপের, গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানায় রয়েছে। প্রশ্ন আসে কিন্তু এখানে, তাই না? সো এরপরে যদি আমরা 10 নম্বর থেকে 11 নম্বর প্রশ্নে যাই, তো আমরা 11 নম্বর প্রশ্ন এখান থেকে সলভ করব। তো দেখো, এটা এসেছে বাংলাদেশের 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এই বিষয়টি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, এই টপিকটা থেকে আসছে। বাংলাদেশের অর্থনীতি টপিকের মধ্যে অন্তর্ভুক্ত অন্যান্য বিষয়গুলো হচ্ছে বাংলাদেশের মুদ্রা, বাংলাদেশ ব্যাংক, তারপর বাংলাদেশের বিভিন্ন অর্থনীতির বিভিন্ন তত্ত্ব, তারপর বাংলাদেশের যে বাজেট হয়, জাতীয় বাজেট। তো জাতীয় বাজেট এই যে ব্যাপারটা বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। পরীক্ষা আসবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে কবে, শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত, এবং এখানে এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসে, ঠিক আছে। বাংলাদেশের অর্থনীতি খুব সুন্দর করে তোমাদের পড়তে হবে। যেমন অর্থনীতির জনককে অ্যাডাম স্মিথ, আধুনিক অর্থনীতির জনককে, বৈজ্ঞানিক অর্থনীতির জনককে, অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছে, মজুরি তত্ত্ব কে দিয়েছে, তারপর খাজনা তত্ত্ব কে দিয়েছে, ঠিক আছে, তারপর জনসংখ্যা তত্ত্ব কে দিয়েছে, কিছু তত্ত্ব রয়েছে। বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশ ব্যাংকের প্রথম নোট বা মুদ্রা কি কি, আবার তোমার হচ্ছে সরকারি নোট কি কি, ব্যাংক নোট কি কি, কোনটাতে কার সিগনেচার থাকে, জাতীয় যে সর্বশেষ বাজেট হয়েছে 2025-26 বাজেট, এটার মোট আকার কত, সবচেয়ে বেশি খাত কোন খাতে বরাদ্দ হয়েছে, কে ঘোষণা করেছেন, প্রবৃদ্ধির হার কত, জিডিপির হার কত, মুদ্রাস্ফীতির হার কত, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। কততম বাজেট এটা, অন্তর্বর্তীকালীন সহ কততম বাজেট,
কে সবচেয়ে বেশি বার বাজেট ঘোষণা করেছে, বাংলাদেশের প্রথম বাজেট কে ঘোষণা করেছে, আমি সবকিছু বলে দিলাম যা যা ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ধরে সবকিছু আমাদের মাথায় রাখতে হবে। এরপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র চিত্রা নদীর পারে পরিচালনা করেন কে? তানভীর মোকাম্মেল, চিত্রা নদীর পারে। ঠিক আছে, তো এই যে চিত্রা নদীর পারে মূলত 47 দেশভাগ নিয়ে কিন্তু এই চলচ্চিত্র হয়েছে। তো এরকম দেখো মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কিছু চলচ্চিত্র রয়েছে তার মধ্যে কিছু স্বল্প দৈর্ঘ্য, কিছু পূর্ণদৈর্ঘ্য। এটাও কিন্তু দেখবা তুমি এখানে স্বল্প দৈর্ঘ্য লেখছে নাকি পূর্ণদৈর্ঘ্য তাও মাথায় রাখতে হবে। তবে বেশিরভাগ আসবে কোন চলচ্চিত্রের পরিচালককে, কোন চলচ্চিত্রের পরিচালককে। যেমন ওরা 11 জন, ওরা 11 জন এটার পরিচালককে, খুব ফেমাস, ওরা 11 জন। আবার ধীরে বহে মেঘনা, ধীরে বহে মেঘনা, ঠিক আছে, আগুনের পরশমণি, আগুনের পরশমণি, আবার হচ্ছে হুলিয়া, আবার হচ্ছে হুলিয়া, ঠিক আছে, 71-এর যিশু, 71-এর যিশু। এই টাইপের বিভিন্ন চলচ্চিত্র রয়েছে, তার মধ্যে তানভীর মোকাম্মেল রয়েছে, হ্যাঁ, তারপর অনেক তোমার হুমায়ুন আহমেদ রয়েছে। এরকম বিখ্যাত যে ব্যক্তিরা তারা কিন্তু এই মুক্তিযুদ্ধ ভিত্তিক, আবার অপরদিকে কিন্তু কোনটা ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র উপন্যাস তাও মাথায় রাখতে হবে। মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন কোনো প্যাচ লাগানো যাবে না, ঠিক আছে। আবার ভাষা আন্দোলন ভিত্তিক গান কোনটা, প্রথম গান কোনটা? অনেকেই মনে করে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এটা ভুল। প্রথম গান হচ্ছে ভুলবো না ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, যেটার গীতিকার মানে গান রচনা করেছেন বা লিখেছেন গাজীউল হক, আর সেটা সুর করেছেন কিন্তু নিজামুল হক। এই নিজামুল হক কিন্তু গাজীউল হকের ভাই, দুই ভাই মিলে গান লিখেছে, সুর করেছে। এটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম গান, ঠিক আছে। আর আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানের গীতিকার গতে গাফফার চৌধুরী। এই গানের গীতিকার মানে যে গানটা লিখছে, মাথায় রাখবা, রচনা করছে। আর এই গানের সুরকার হচ্ছে 2 জন, প্রথম সুর করছে একজন, আর বর্তমান যেটাকাই যে দ্বিতীয় সুর করছে আরেকজন, ঠিক আছে। আব্দুল লতিফ প্রথম সুরকার করছে, আলতাফ মাহমুদ দ্বিতীয়কার সুরকার, বা এই বর্তমান যে সুরে গাইলাম সেটা সুরকার। তো আবার ঠিক আছে, আবার এরকম গান রয়েছে যেটা আমরা ছোটবেলায় কবিতা হিসেবে শুনতাম, অতুল প্রসাদ সেনের মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, এটার গান লিখছে, সুর করছে দুইটাই কিন্তু অতুল প্রসাদ সেন। সো এই মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং ভাষা আন্দোলন ভিত্তিক যে অ্যাসেটগুলো রয়েছে, যে ইন্টেলেকচুয়াল যে প্রপার্টিগুলো রয়েছে, গান, উপন্যাস, নাটক ইত্যাদি, এগুলো আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। এরপরে জাতির মুক্তির সনদ কি? দেখো 6 দফাকে বলা হয় স্বাধীনতার 1 দফা, বাঙালি জাতির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা, 3টা নামে বলে ম্যাগনা কার্টা। এই যে ম্যাগনা কার্টা সম্পর্কে কিন্তু আমরা আগেই বলেছি। ম্যাগনা কার্টা মানে কি? অধিকার সনদ। অধিকার সনদ কোন দেশের অধিকার সনদ? মূলত যুক্তরাজ্যের। রাজা জন 1215 সালে তার নাগরিকদের অধিকার সংরক্ষিত করার জন্য একটা এরকম ম্যাগনা কার্টা করেছিলেন, যেটা কিন্তু বর্তমান তোমার এই যুক্তরাজ্যের যে সংবিধান সেটার একটা ভিত্তি বলা হয় এই ম্যাগনা কার্টাকে, তাই না? তো ওই বাংলাদেশের ম্যাগনা কার্টা সেটা কিন্তু এই 6 দফাকে বলা হতো। এখন এই টাইপের প্রশ্ন সামনে নাও আসতে পারে, যেহেতু এটা শেখ মুজিবুর রহমানের সাথে জড়িত। তো এই 6 দফা 1966 সালে 6 দফা 5 ফেব্রুয়ারি পেশ করা হয়েছিল পাকিস্তানের লাহোরে, ঠিক আছে, বিরোধী দলীয় একটা সভায়। তো এইটা ছিল ম্যাগনা কার্টা, এটা আসছিল 6 দফা, এটা 19 সালে আসছিল। এরপরে মুদ্রাস্ফীতির একটি বড় কারণ কি? মুদ্রাস্ফীতি মানে কি? যখন দেশে টাকার পরিমাণ বেড়ে যায়, কি হয়, বস্তা দিয়ে টাকা দিয়ে ও মূল্য পাওয়া যায় না। যেমন ভেনেজুয়েলা মুদ্রাস্ফীতির দিকে পৃথিবীতে অনেক টপে থাকে। এই ভেনেজুয়েলাই কিন্তু তোমার ওপেক গঠনের উদ্যোগ নিয়েছিল কোন দেশ? এই ভেনেজুয়েলা, যার রাজধানী হচ্ছে কারাকাস। সেই দেশে তোমার একটা ছোট কোমল পানি হচ্ছে তেলের মূল্য কম, অনেক তেল পাওয়া যায় সেখানে। তো ওপেক হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, পুনরূপটা মাথায় রাখবা। এটার উদ্যোগ নিয়েছিল ভেনেজুয়েলা। তো সেই দেশে কিন্তু মুদ্রাস্ফীতির কবলে পড়েছে। মানে ধরো কি করলো, একটা ছোট চকলেট কিনতে নিয়ে যাব, এক মানি ব্যাগ টাকা দিয়ে একটা চকলেট কিনলাম। তো এটার মূল কারণ কি? এই মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন। কারণ কি? এখানে উৎপাদন, রপ্তানি, আমদানি, মুদ্রা যোগান বৃদ্ধি, এটা বুঝাই দিই। উৎপাদন বাড়লে কিন্তু মুদ্রাস্ফীতি বাড়ে না। রপ্তানি করলেও সমস্যা নেই, আমদানি করলেও সমস্যা নেই, কিন্তু মুদ্রার যোগান বৃদ্ধি মানে বেশি বেশি টাকা যদি ছাপায়,
বেশি বেশি টাকা যদি ছাপানো হয়, ধরো এমন মাঝে মধ্যে আমরা চিন্তা করি না দেশের অনেক মানুষ গরিব না খেতে পেয়ে মরে যাচ্ছে, তো সরকার তো চাইলেই পারে ইচ্ছা মতো টাকা ছাপায় সবার হাতে দিয়ে দিতে, যাদের টাকা নাই, কারণ টাকা নাই টাকা দিয়ে দিলাম, ছাপায়া দিয়ে দিল, এটা তো ভালো কাজ অনেকে মনে করতে পারি আমরা। কিন্তু এই কারণে হবে মুদ্রাস্ফীতি, যে কারণে দেশে অনেক মানে গন্ডগোল হবে। কেন হবে? তুমি যখন অনেক টাকা ছাপাইলা, সবার হাতে টাকা দিলা, কিন্তু দেশের সম্পদ তো সেই পরিমাণে বাড়লো না। না বাড়ার কারণে ওই ছোট্ট সম্পদকে কেনার জন্য অনেক টাকা থাকবে, তখনই অনেক ঝামেলা। এগুলো অর্থনীতির অনেক বড় টার্ম, এগুলো নিয়ে তোমরা চাইলে অনেক ভিডিও দেখতে পারো ইউটিউবে। তো মুদ্রার যখন বেড়ে যায় টাকার পরিমাণ, তখন কিন্তু মুদ্রাস্ফীতি হয়, তখন কিন্তু অনেক ঝামেলা হয়, দেশে ইনফ্লেশন হয়, আমরা জানি। হ্যাঁ, এবার 2019 সালে বিশ্বকাপ ক্রিকেটে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছিল? দেখো, এখন তোমরা এটা হয়তো মুখস্থ নাই, কিন্তু তুমি যখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তুমি যখন চাকরি পরীক্ষা দিবা, তখন ওই সময় আমি আবারও বলে দিচ্ছি, ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ, কারা কেমন রেকর্ড করলো, কোন দেশ চ্যাম্পিয়ন হলো, কোন মাঠে উদ্বোধনী খেলা হলো, কোন দেশে ওই খেলাগুলো হবে, ভেন্যু কি, এই টাইপের প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে, যেমন আমরা যে সামনের যে বিশ্বকাপ হবে আমরা জানি, ফুটবল বিশ্বকাপ, ফিফা জানি যে তোমার উত্তর আমেরিকার 3টা দেশে হবে, কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্রের মধ্যে। সেখানে তো ব্রাজিলই কাপ নেবে, এটা তো আমরা সবাই জানি, তাই না? তো এই যে ওইখানে অনুষ্ঠিত হবে, খেলার পরবর্তী আসর কোথায় হয়, সেখান থেকেও প্রশ্ন আসে। তো বিশেষ করে ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, অলিম্পিক, হ্যাঁ, অলিম্পিক খেলা শুরু হয়েছে কোন দেশে? গ্রিসে। কত সালে? 716 সালে। অলিম্পিক খেলায় পতাকার রংগুলো কি নির্দেশ করে? 5টি মহাদেশকে নির্দেশ করে। সর্বশেষ অলিম্পিক কিন্তু প্যারিস। তোমার টার্গেট যদি থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তোমার সাধারণ জ্ঞানে উত্তর করতে হবে। দেখা গিয়েছে যারা সাধারণ জ্ঞানে ভালো করে তারা পরীক্ষার হলে সময় বাঁচিয়ে বাংলা ইংলিশে ভালো করে চান্স পেয়ে যায়। যারা সাধারণ জ্ঞানে ভালো করে তারা কিন্তু তাদের সিরিয়ালটা আগিয়ে বিশ্ববিদ্যালয়ে ভালো বিষয় পড়তে পারে। অনেক শিক্ষার্থী সাধারণ জ্ঞানে খারাপ করার কারণে বিশ্ববিদ্যালয়ে চান্সই পায় না। আর সেজন্যই এই রানিং ব্যাচে 24 ব্যাচে আমি 6000 শিক্ষার্থীকে আমার শুধু পেইড ব্যাচেই পড়িয়েছি, 6000 শিক্ষার্থী। আর যারা এইচএসসি 25 ব্যাচ, 26 ব্যাচ এবং 27 ব্যাচ, তোমার জন্য রয়েছে আমার অলরেডি জিকের কোর্স, যেখানে ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে। আমি কয়েকটা ক্লাস নিয়ে ফেলেছি, রানিং ক্লাস চলছে। তাই তোমাদের এই কোর্স সম্পর্কে না বললে তোমরা হয়তো আমার এখানে অন্তর্ভুক্ত হতে পারবে না। এই প্রি অ্যাডমিশন ব্যাচে যারা ভর্তি হবা, এটা কাদের জন্য? এইচএসসি তুমি যদি 24 ব্যাচ হও, ধরো এই বছর পরীক্ষা দিয়েছো, চান্স পাওনি, সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, এই জিকে ব্যাচ তোমার জন্য। এইচএসসি 25 ব্যাচ, এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, এই ব্যাচ তোমার জন্য। এইচএসসি 26 ব্যাচ, যারা পরবর্তী বছর এইচএসসি পরীক্ষা দিয়ে তারপর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তোমার জন্য। এবং এইচএসসি 27 ব্যাচ তোমাদের জন্য, কারণ এই এক ব্যাচে সাধারণ জ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিউপি, মেডিকেল, নার্সিং, ডেন্টাল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাস্ট, এইচএসটিউ থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ের জিকে কাভার হয়ে যাবে। মজার ব্যাপার, তুমি যখন এইচএসসি পরীক্ষার পর বিভিন্ন কোর্সে ভর্তি হবা, দেখবা আলাদা করে এক্সাম ব্যাচ থাকে, মডেল টেস্ট ব্যাচ থাকে। আমি আমার জিকে কোর্সে এক ব্যাচেই মডেল টেস্ট, এক্সাম ব্যাচ, সিক্রেট সাজেশন দেখেন যে কমন পড়ে সব কিছু ফ্রিতে দিয়ে দিই, তাহলে তোমার আর কোনো টেনশন নাই। সো এটাতে এখন ডিসকাউন্ট চলছে। তুমি যদি এতে ভর্তি হও, তুমি কিন্তু সাম্প্রতিক জিকে, বাংলাদেশ জিকে, আন্তর্জাতিক জিকে সবগুলো কভার করতে পারবে। দায়িত্ব আমার তোমার জিকেতে ভালো করানো। এবং আমার জিকে কোর্স থেকে এই 24-এর ব্যাচে কোন কোন জায়গায় কয়টা কমন পড়ছে, আমার এই নাবিল জিকে পেজের তুমি জাস্ট ফিচার্ড অংশে দেখো, আমি যুক্ত করে দিয়েছি কোন ক্লাস থেকে কোনটা কমন পড়েছে। তোমার যেই কোনো বিশ্ববিদ্যালয় টার্গেট হোক, তুমি দেখে তারপর ভর্তি হও। কারা কারা চান্স পেয়েছে সেই ভিডিওগুলো, সেই রিভিউগুলো আমার পেজে দেওয়া আছে, তারপর ভর্তি হও। সো যারা এইচএসসি 25, 24, 26, 27 জিকেতে ভালো করতে চাও, কমন পেতে চাও, প্রস্তুতি নিতে চাও, তারা এখনই নাবিল জিকে ফেসবুক পেজে নক দিয়ে ফেলো। কোথায় দিতে হবে? এই নাবিল জিকে ফেসবুক পেজে বলো যে ভাই আপনার জিকে কোর্সে ভর্তি হতে চাই, তোমাকে ভর্তি করে নেওয়া হবে। সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পেজেই, এই ইউটিউব চ্যানেলেই সাবস্ক্রাইব করে দিও, ফলো দিয়ে দিও, আর শেয়ার করে রেখো। এই ভিডিওটা অনেকের কাজে লাগবে। অলিম্পিক হয়েছে ফ্রান্সে, তাই না? প্যারিসে হয়েছে। সেখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের তোমার সামাজিক যে ব্যবসা, যে তত্ত্ব রয়েছে, আমরা জানি যে 3-0, সেটা কিন্তু সেখানে প্রাধান্য পেয়েছে। সো এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসে। তখন সেটা ছিল কিন্তু এই যে 2019 সালে বিশ্বকাপ ক্রিকেটে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল তোমার নেইমার জুনিয়র। তোমরা সবাই স্পষ্ট দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে নেইমার জুনিয়র, তাই না? নেইমার জুনিয়র। ওকে, এইবার রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো, এইটা কিন্তু এসেছে সংবিধান থেকে। সংবিধান, জাতীয় সংসদ থেকে একটা প্রশ্ন সকল বিশ্ববিদ্যালয়ে কমন আসে, চাকরি পরীক্ষায় কমন আসে। আমি জাস্ট স্পষ্ট করে বলতে চাই, চাকরি পরীক্ষায় বা বিভিন্ন জায়গায় কমন আসে। এখন এই যে
এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো কি? সাংবিধানিক আইন। বুঝতে পারছো? একটা দেশের সংবিধান ওই দেশের তোমার কি করে, ওই দেশকে রিপ্রেজেন্ট করে, ওই দেশটা কিভাবে চলবে, দেশের জনগণ কি পালন করবে, কি বর্জন করবে, ডোন্ট অ্যান্ড ডোন্টস কি কি থাকবে, সেগুলো কিন্তু সংবিধানের দ্বারা প্রতিফলিত হয়ে থাকে। তো পৃথিবীতে যে সংবিধান রয়েছে সেটা মূলত প্রধানত দুই প্রকার, লিখিত অলিখিত। আবার পরিবর্তনের দিক থেকে আবার দুই প্রকার, সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধান কিন্তু লিখিত সংবিধান এবং দুষ্পরিবর্তনীয়। এখন কেন দুষ্পরিবর্তনীয়? অনেকে মনে করে হয়তো পরিবর্তন করতে গেলে ঝামেলা। না, বাংলাদেশ সংবিধান যখন তুমি কোনো কিছু পরিবর্তন করতে যাবা তখন সংসদ যে সদস্য রয়েছে 2/3 মানে 3/2 ওই সংশোধনের পক্ষে হ্যাঁ ভোট লাগবে, তাহলে কিন্তু ওই বিষয়টা পরিবর্তন করা যায়, সংবিধান সংশোধন করা যায়। তাহলে এটা একটা কঠিন না, তাই দুষ্পরিবর্তনীয়। তো মাথায় রাখতে হবে, এই যে সংবিধান দেখতে পাচ্ছ, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান সেটা কিন্তু ভারতের, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র সংবিধান সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের। পরীক্ষার প্রশ্ন আসে, কোন দেশের সংবিধানকে শান্তি সংবিধান বলে? জাপানের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়। কোন দেশে কোনো সংবিধানই নাই, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমার সৌদি আরবের কোনো সংবিধানই নেই। তো এই যে সংবিধান, বাংলাদেশ সংবিধান পরীক্ষা আসে, বাংলাদেশের সংবিধানের রক্ষক, অভিভাবক, ব্যাখ্যাকারক, যাই বলুক, আমি আবারও বলছি, রক্ষক, এটা পরীক্ষা আসে তাই বলে দিচ্ছি, অভিভাবক আর কি ব্যাখ্যাকারক কে? এই তিনটা বিষয় যদি বলে, এই তিনটা বিষয় হবে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানের রক্ষক, অভিভাবক, ব্যাখ্যাকারক সুপ্রিম কোর্ট। কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ আইন সরকারি ডিগ্রি না, প্রশাসনিক প্রবিধান না, সুপ্রিম কোর্টের রায়ও না, সংবিধানে যা বলা আছে তাই আমাদের সর্বোচ্চ আইন, তাই মেনে চলতে হবে, প্রত্যেকটা জনগণ মেনে চলতে বাধ্য। এবং তোমরা হয়তো অনেকেই বিষয়টা জানো না যে বাংলাদেশ আসলে অনেক ইজি। এই দেশের নাগরিক হতে গেলে সংবিধান পড়তে হয় না। কিন্তু তুমি ধরো একটা ব্যক্তি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গেলে, সেই দেশের নাগরিক হতে চাও, কিন্তু সেই দেশের তোমাকে সংবিধানের কিছু পরীক্ষা দিতে হবে, সংবিধান তোমাকে কিছু বিষয় মুখস্থ বলতে হবে। কিন্তু বাংলাদেশে সেই বিষয়টা নাই। তোমরা এই বিষয়গুলো জানতে পারবে কোন বই থেকে? একটা বই আছে বাংলাদেশের সংবিধান, সেই বইটা থেকে জানতে পারবে। আমার দেশে কিন্তু এত কঠিন নিয়ম না, আসলে যে কেউ নাগরিক হয়ে যায়। কিন্তু যুক্তরাষ্ট্রে গেলে কিন্তু ওই দেশের সংবিধান পড়ে একটা পরীক্ষা দিয়ে পাশ করে ওইখানে নাগরিক হইতে হয়, এরকম একটা বিষয় রয়েছে। তো বুঝতেই পারছো, এই টাইপের প্রশ্ন কিন্তু হয়ে থাকে সংবিধান এবং জাতীয় সংসদ থেকে। আরো কি কি বিষয় আমি একটু বলে দিই। সংবিধানের সংশোধনী হয়েছে কতবার, কোন সংশোধনের বিষয় কি ছিল, গুরুত্বপূর্ণ কিছু অনুচ্ছেদ রয়েছে সংবিধানের, সেগুলো যেমন আমি 17 নাম্বার বলতে পারি, প্রথম 10, তারপর 17, 27, 39, 77, 70, ঠিক আছে, 148, 141, এই টাইপের 153, এই অনুচ্ছেদগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। এইবার জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। বিভিন্ন গ্রন্থ উক্তি, কোন গ্রন্থের কে লেখক, কোন উক্তি কে দিয়েছেন, সেখান থেকে প্রশ্ন আসে ঢাবিতে, অন্যান্য বিশ্ববিদ্যালয়। আর এই ভিডিওটা কিন্তু শুধু ঢাবির প্রশ্ন সলভ করছি বলে ঢাবির জন্য না, আমি কিন্তু এই কথা বারবার বলি। ঢাবির প্রশ্ন, জাবির প্রশ্ন, রাবির প্রশ্ন, চবির প্রশ্ন সলভ করবা, চাকরিতে এগুলো থেকে কমন পড়তে পারে। আবার চাকরির প্রশ্ন সলভ করবে, এগুলো কমন পড়তে পারে। জাবির প্রশ্ন থেকে রাবিতে কমন পড়তে, রাবির প্রশ্ন থেকে ডাবিতে কমন পড়তে পারে। সে এইরকমটাই হয় প্রশ্ন। এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে একটা টপিকের ইম্পর্টেন্ট তথ্য যা সব কিছুর জন্য ইম্পর্টেন্ট, তাই না? তো এই টাইপের ছিল তোমার বুদ্ধির মুক্তি আন্দোলন। মুক্তি আন্দোলন একটা পত্রিকার নাম ছিল শিখা পত্রিকা। শিখা পত্রিকা, ওই শিখা পত্রিকার মোটো ছিল কিন্তু এই লাইনটা, বুদ্ধির মুক্তি আন্দোলন কারা করেছিলেন, যে ব্যক্তিগুলো, দেখি কারা কারা। কাজী মোতাহার হোসেন নাম একজন আমি দিয়ে দিলাম, বাকি তোমরা নাম দিতে পারো কয়েকজনের। তাদের পত্রিকার নাম ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই টাইপের কিন্তু প্রশ্ন হতে পারে। আরও এরকম অনেক উক্তি রয়েছে, আমি বারবার বলি, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, গ্লাডস্টোনের উক্তি। আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দিব, কার উক্তি কমেন্ট করে জানাও, পরীক্ষায় আসে। আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। ইম্পসিবল ইজ এ ওয়ার্ড টু বি ফাউন্ড ইন এ ফুল ডিকশনারি, কার উক্তি? এগুলো আসে পরীক্ষায়, ঠিক আছে? বাজারের নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বিতাড়িত করে দেয়। জনসংখ্যা বাড়ে, তোমার জ্যামিতিক হারে, খাদ্য বাড়ে গাণিতিক হারে, কার উক্তি? ঠিক আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু হয় বিভিন্ন পরীক্ষায়, ঠিক আছে? মাথায় রাখতে হবে, উক্তি থেকে প্রশ্ন আসতে পারে। এরপর সুশাসনের ধারণাটি সর্বপ্রথম দেখে অবশ্যই এটা জাতিসংঘ, সুশাসন ধারণাটি প্রথম প্রবর্তন করে বিশ্বব্যাংক না, বিশ্বব্যাংক হওয়ার কথা। এই প্রশ্নটা একটু কনফিউশন আছে।
তোমরা এটা বিশ্বব্যাংক হতে পারে, এবং সুশাসনের কয়টা সূচক রয়েছে, কি কি বিষয় রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়ে থাকে। তো এটা বিশ্বব্যাংক হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু কনফিউশন, দেখি কার কার এই বিষয়ে আইডিয়া আছে, একটু কমেন্ট করে জানাও যে আসলে এটা কি হবে, কোনটা হবে, কেন হবে, দেখি তোমাদের কাছ থেকে জানতে চাবো। কিবোর্ডে ফাংশনাল কি এর সংখ্যা হলো, দেখছো এই যে আরেকটা কিন্তু আইসিটি থেকে প্রশ্ন হলো, কিবোর্ডের শর্টকাট যেগুলো থাকে, কন্ট্রোল ভি দিলে কি হয়, কন্ট্রোল সি দিলে কি হয়, এই টাইপের জায়গা থেকেও কিন্তু প্রশ্ন এসেছে। মামা ক্লাস করাই মামা, ঠিক আছে। কিবোর্ডের ফাংশনাল কি এর সংখ্যা কয়টি, সেটি কিন্তু হবে 12টি ফাংশনাল কি। তো কিবোর্ডের ফাংশনাল কি ইত্যাদি বিষয়গুলো আইসিটি থেকে কিন্তু প্রশ্ন আসে। আবার কম্পিউটার জগৎ থেকে প্রশ্ন, পৃথিবীর প্রথম কম্পিউটার কোনটি, পার্সোনাল কম্পিউটার কোনটি, কম্পিউটারের জনককে, হ্যাঁ আধুনিক কম্পিউটারের জনককে, তারপর হচ্ছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে, ফেসবুকের প্রতিষ্ঠাতা কে, টুইটারের প্রতিষ্ঠাতা কে, এক্স বর্তমান মালিকানা কে, স্পেস এক্স এর মালিকানা কে আছে, চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠাতা কে, মানে এই টাইপের যা যা আছে টেকনোলজিয়া, তাই না, ওই টাইপের জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে, আমরা দেখতেই পাচ্ছি, ঠিক আছে। সো এরপরে যদি আমরা তাকাই আমরা দেখব এই যে ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম প্রতিষ্ঠিত যে বিশ্ববিদ্যালয়, সেটা কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তো এরকম বিশ্বের বিখ্যাত জায়গাগুলো, স্থানগুলো, এগুলো থেকে প্রশ্ন আসে। যেমন স্ট্যাচু অফ লিবার্টি, এটি কোথায় অবস্থিত, আইফেল টাওয়ার কোন দেশের নিদর্শন, এগুলো কিন্তু বারবার আসে, ঠিক আছে। কলোসিয়াম মূলত কি, কলোসিয়াম কোন দেশের বিখ্যাত জায়গা, চিচেন ইৎজা কোথায় রয়েছে, ঠিক আছে। তো এই বিখ্যাত জায়গা, স্থানগুলো, এগুলো থেকে প্রশ্ন আসে। জেন্ডার বলতে কি বোঝায়, কিসের পার্থক্য বোঝায়, জৈবিক পার্থক্য, সামাজিক পার্থক্য, লিঙ্গের পার্থক্য, মানসিক পার্থক্য। জেন্ডার দেখো মেল ফিমেল, এটা কিসের পার্থক্য, লিঙ্গের পার্থক্য, ফিমেল জেন্ডার, মেল জেন্ডার। আবার ক্লিব লিঙ্গ রয়েছে, সেটা কিন্তু লিঙ্গের পার্থক্য আমরা জানি, সামাজিক নয়, ঠিক আছে, জৈবিক নয়, মানসিক নয়, লিঙ্গের পার্থক্য। তো এইগুলো হচ্ছে তোমার মূলত সমাজ বিজ্ঞান বা এই টাইপের জায়গা থেকে এসেছে। আবার যেগুলো একটু না, আমি একটু আগে কি বললাম, যেগুলো একটু চিন্তা করলে উত্তর করা যায়, এমন 4-5টা 6টা প্রশ্ন পাবা, তুমি যদি মাথা ঠান্ডা রাখো, শুধু মাথা ঠান্ডা, অনলি মাথা ঠান্ডা, সেটা বাংলা, ইংরেজি, জিকে, অন্যান্য বিষয়, মাথা ঠান্ডা রাখলে এমন কিছু প্রশ্ন পরীক্ষকরা করে থাকেন যেগুলো মাথা ঠান্ডা রাখলেই অনলি উত্তর করে ফেলা যায়, আর কিচ্ছু লাগে না। এবার একটা সাম্প্রতিক EH অন্তর্ভুক্ত 8টি দেশের মধ্যে অসাধারণ বৈশিষ্ট্য, এরা সবাই কি পরিবেশ দূষণকারী দেশ। এর মধ্যে অবশ্যই ভুটান রয়েছে, মোনাকো রয়েছে, এরকম দেশগুলো রয়েছে যারা পরিবেশ দূষণ করে না। আবার D8 রয়েছে, যেটা বর্তমান D9 হয়েছে, হ্যাঁ মা বাপ নাই তুমি সব, এরকম দেশগুলো কিন্তু D8 ডেভেলপিং 8 উন্নয়নশীল দেশের সংগঠন। G7 গ্রুপ অফ 7 শক্তিশালী দেশের সংগঠন অর্থনৈতিকভাবে। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, অর্থনৈতিক একটি হচ্ছে তোমার খুবই সামরিক একটি সংগঠন। তো এরকম কোন সংগঠনের কাজ কি, কোনটার পুনরূপ কি, কোনটা প্রতিষ্ঠাতা কি। আমি যেমন তোমার কি বললাম, ওপেকের পুনরূপ কি, ওপেক কোন দেশ প্রতিষ্ঠার নিয়েছে। আবার জাতিসংঘ সবচেয়ে বড় একটা মাদার ডিসিপ্লিন আমরা বলতে পারি সংগঠনের দিক থেকে। WHO, আবার ওয়ার্ল্ড ব্যাংক, WTO পুনরূপ কি, কোথায় এগুলো সদর দপ্তর, কোনটা কি নিয়ে কাজ করে, এখানে কিন্তু মূলত এসেছে কোনটা কি নিয়ে কাজ করে। যেমন E8 এর কাজ কি, পরিবেশ দূষণকারী দেশ। সো দূষণকারী দেশ ছাড়া, এগুলা ভুটান অবশ্যই হবে না, তারা পরিবেশ দূষণ করে না, পরিবেশ দূষণকারী দেশ। E8 মানে এশিয়ার দেশ নয়, ইউরোপীয় দেশ নয়, উন্নয়নশীল দেশ নয়। D8 বললে আবার এই উন্নয়নশীল দেশ হতো, ঠিক আছে। এখানে কিন্তু পরিবেশ দূষণকারী দেশ আমাদের জানতে হবে। এবার কিছু হটলাইন রয়েছে, এই হটলাইনগুলো খুব ইম্পর্টেন্ট। 999 মানে সরকারি ইমার্জেন্সি নাম্বার, যেখানে অ্যাম্বুলেন্স, হ্যাঁ পুলিশি সহায়তা এবং হচ্ছে তোমার ফায়ার সার্ভিস সবই পাওয়া যায়, ঠিক আছে। 109 নারী ও শিশু নির্যাতনের হলেই এই নাম্বারে কল দেওয়া যাবে এবং বাল্যবিবাহ প্রতিরোধে। 103 খুব সম্ভবত হচ্ছে দুদকের। 333 খুব সম্ভবত সরকারি তথ্য, মানে আমি সঠিক বলতেছি না, তোমরা একটু দেখো। এরকম 106-123, 999, 333, 109, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে, তারপর কি রয়েছে 999, এরকম আরো কিছু রয়েছে।
এগুলো কোনটা কল দিলে ইমার্জেন্সি কি বার্তা পাওয়া যায়, এটা ছোট্ট একটা টপিক আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বার্তা দিতে চাই। এই ছোট্ট টপিকে হয়তো এরকম 8টা নাম্বার রয়েছে, জীবনে অনেকের নাম্বার মুখস্থ করছে, এবং ছোটবেলায় এরকমও ছিল যে আমরা কল দিতাম, আন্দাজি নাম্বারেও কল দিতাম, কার নাম্বার জানি না, 11টা নাম্বার হইলে মিলাই কল দিয়ে দিতাম, ধরলে একটু মজা করতাম, অনেকেই আসলে করেছে, এটা ক্রাইম যদিও। তারপরে এমন একটা সময় আসলো কেউ কার নির্দিষ্ট নাম্বার মুখস্থ করে রাখছে প্রিয় মানুষের, সেই প্রিয় মানুষের নাম্বার দিয়ে হয়তো তুমি জীবনে কোন জায়গায় 1 নাম্বার নাও কমন পেতে পারো, কিন্তু এই প্রিয় মানুষদের নাম্বারগুলো 8টা 10টা মুখস্থ করলে ছোট্ট এক টপিক থেকেই একটা নাম্বার কমন পড়ে যেতে পারে। ছোট্ট এক টপিক মুখস্থ করতে হবে, 1 নাম্বার কমন, এরকম রয়েছে। ঠিক আছে, আমার পেট বেঁচে কিন্তু আমি সুন্দর করে এগুলো আবার টেকনিক দিয়েও পড়াতে পারি, আমার একটা টেকনিক মাথায় আসছে, এটা নিয়ে আমি রিসার্চ করতেছিলাম, সত্যি কথা। এইবার প্রশ্ন হলো মুক্তিযুদ্ধের স্মারক শিখা চিরন্তন কোথায় অবস্থিত? তোমরা যারা সোহরাওয়ার্দী উদ্যানে যাবা, দেখবা একটা জায়গায় আগুন জ্বলতেছে, গ্যাস দিয়ে সারাক্ষণ আগুন জ্বলে, বৃষ্টি হইলেও জ্বলে, রোদ হইলেও জ্বলে, মেঘ হইলেও জ্বলে, সারাক্ষণ আগুন জ্বলে, যেটা হচ্ছে তোমার মুক্তিযুদ্ধের স্মারক। এটাকে বলা হয় সারাক্ষণ জ্বলে, তাই শিখা মানে আগুন, চিরন্তন মানে সারাক্ষণ জ্বলে। এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। এই সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব নাম ছিল কিন্তু রেস কোর্স ময়দান, যেখানে 7ই মার্চের ভাষণ দেওয়া হয়েছিল। সো এই সোহরাওয়ার্দী উদ্যান, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশেই, তাই না? এখানে কিন্তু তোমার মোহাম্মদ আলী জিন্না, তিনিও কিন্তু এসেছিলেন 1971 সালে, ওই সময়টাতে তিনিও কিন্তু এসেছিলেন, এসে কিন্তু তিনি ভাষণ দিয়েছিলেন, উর্দু শেল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তিনি কিন্তু এই রেস কোর্স ময়দানে বা সোহরাওয়ার্দী উদ্যানে তিনিও কিন্তু বলেছিলেন। ঠিক আছে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এইবার বাংলায় ব্রিটিশ বিরোধী সশস্ত্র প্রথম আন্দোলন কিন্তু ফকির সন্ন্যাসী আন্দোলন, হ্যাঁ, মজনু শাহ, ভবানী পাঠক, তারা কিন্তু এটা ব্রিটিশ বিরোধী সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ। এই যে সশস্ত্র প্রতিরোধ, এটা দেখতে হবে, ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ প্রথম কিন্তু এই ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ঠিক আছে, তাহলে এই সিপাহী বিদ্রোহ এখানে একটা আবার কোন একটা বিষয়ের প্রথম, সেটা কি তোমরা কমেন্ট করে জানাও, এগুলো আমাদের জানতে হবে। ফরাজি আন্দোলন হয়েছিল, হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ করেছিলেন, ইসলামের ফরজ কাজগুলো সবার করতে হবে সেই জন্য তিনি করেছিলেন। এবং তার ছেলে তিনি মারা যাওয়ার পর দুদু মিয়া, তিনিও কিন্তু এই আন্দোলনটাকে রাজনৈতিক আন্দোলনের রূপ দিয়েছিলেন। এবং দুদু মিয়া বলতেন যে জমির উপর খাজনা আল্লাহর আইনের পরিপন্থী। আবার নীলকরদের বিরুদ্ধে হয়েছিল, সিপাহী বিদ্রোহ হয়েছিল তোমার ইংরেজদের বিরুদ্ধে, হ্যাঁ, হিন্দু মুসলমানের মাঝখানে একটা বিষয় নিয়ে কনফিউশন হয়েছিল। ঠিক আছে, পরে কিন্তু সিপাহী বিদ্রোহ ব্যর্থ হয়, এবং দ্বিতীয় বাহাদুর শাহ, একজন মুঘল সম্রাট, যিনি সিপাহীদের সাপোর্ট করার কারণে যখন সিপাহী বিদ্রোহ ব্যর্থ হয়, তখন কিন্তু তাকে আবার ইয়াঙ্গুনে মানে রেঙ্গুনে নির্বাসন করে দেওয়া হয়েছিল, দ্বিতীয় বাহাদুর শাহকে। সো এইগুলো আমাদের জানতে হবে, কোনটা ব্রিটিশ বিরোধী আন্দোলন, কোনটা ফকির সন্ন্যাসী, এবং কোন আন্দোলনের নেতাকে। সব নেতা হয়ে গেছে, কর্মী কোথায়? তো আমাদের জানতে হবে সিপাহী বিদ্রোহ নিয়ে। এই বিষয়গুলো তোমরা কোনোভাবে মিস করো না, ঠিক আছে? সো আমাদের কিন্তু কোন আন্দোলনের কে নেতা ছিল, কার অগ্রগামী ভূমিকার কারণে হয়েছিল, তাও আমাদের কিন্তু জানতে হবে। আমরা এগুলো পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? এরপরে আমাদের প্রশ্ন কিন্তু 26 নম্বরে আসবে। তো এই যে 26 নম্বরে আমরা চলে আসি। দেখো 2018 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে নাদিয়া মুরাদ এবং কে? দেখো প্রত্যেক বছর 6টি বিষয়ের উপর নোবেল পুরস্কার দিয়ে থাকা হয়, প্রত্যেক বছরই দেওয়া হয়। একটা হচ্ছে সাহিত্য, শান্তি, অর্থনীতি, চিকিৎসা, হ্যাঁ, পদার্থ, রসায়ন। এই 6টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল পুরস্কার চালু হয়েছিল 1901 সাল থেকে দেওয়া হয়েছিল। তখন দেওয়া হতো 5টি বিষয়ে, তখন কিন্তু অর্থনীতি বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না, তখন শুধু এই 5টি বিষয়ে দেওয়া হতো। অর্থনীতি অন্তর্ভুক্ত হয় 68 সালে, কিন্তু অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল 69 সালে। নোবেল পুরস্কারের যার স্মরণে, তিনি কিন্তু আলফ্রেড নোবেল, তিনি আবিষ্কার করেছিলেন ডিনামাইট। এই আলফ্রেড নোবেলের মৃত্যু কিন্তু 10 ডিসেম্বর, এই 10 ডিসেম্বরে কিন্তু তোমার এই নোবেল পুরস্কারটা প্রদান করা হয়। তো বাংলাদেশের নোবেল পুরস্কার বিজয়ী যিনি কিসে পেয়েছিলেন? শান্তিতে পেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে, এবং তিনি তার গ্রামীণ ব্যাংক একসাথে। তো প্রত্যেক বছর আমি একটা কথা বলবো, এই নোবেল পুরস্কার কারা কোন বিষয়ে পেয়েছে এবং তিনি কি কাজ করেছে যার কারণে তিনি পেয়েছে, এই বিষয়গুলো মাথায় রাখলে তোমার বিইউপি, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী বিভিন্ন চাকরি পরীক্ষায় এই টপিকটা প্রত্যেক বছরটা থেকে আসে। বিশেষ করে 3টা খুবই গুরুত্বপূর্ণ, শান্তি, সাহিত্য, অর্থনীতি। এই 3টা থেকে বারবার আসতে দেখা গেছে, শান্তি, সাহিত্য, আর হচ্ছে কি শান্তি, সাহিত্য, অর্থনীতি।
শান্তি, সাহিত্য, অর্থনীতি থেকে বারবার আসে। যেমন এই বছর কারা কারা নোবেল পেয়েছে তোমরা কি জানো? এই বছর কারা কারা নোবেল পেয়েছে তোমরা কি জানো? শান্তি থেকে পেয়েছে, সাহিত্য থেকে পেয়েছে, অর্থনীতি থেকে পেয়েছে। তোমরা কি জানো এই বছর কারা কারা নোবেল পেয়েছে? এই বছর কারা কারা নোবেল পেয়েছে তোমরা কি জানো? জানো? ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো তোমাদের বুঝতে হবে যে এটা ইম্পর্টেন্ট। শুধু কি নোবেল পুরস্কার না, প্রত্যেক বছর অস্কার কারা পায়, পুলিৎজার কারা পাচ্ছে, অন্যান্য কিছু সার্ক সাহিত্য পুরস্কার কারা পায়, এগুলো থেকে প্রশ্ন আসে, মাথায় রাখতে হবে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে মানব উন্নয়ন সূচকে বিশ্বের শীর্ষ অধিকারী দেশ সাম্প্রতিক থেকে প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবে দেখবে যে সূচক থেকে প্রশ্ন আসে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30টা যে সাম্প্রতিক প্রশ্ন থাকে তার মধ্যে 10টাই এমন থাকবে যেগুলো সাম্প্রতিক। তা আমি প্রত্যেক বছর সাম্প্রতিকে কিন্তু বেশ জোর দিয়ে পড়াই এবং সাম্প্রতিকে প্রায় সবগুলি কমন পড়ে। তোমরা যখন আমার ভিডিওগুলো দেখবা, শিক্ষার্থীদের রিভিউ দেখবা, যে তখন তারা কিন্তু বলছে যে সাম্প্রতিক থেকে সব কমন আসছে, আলহামদুলিল্লাহ। খুব কিন্তু খুশি হয়, কারণ এটা নিয়ে কিন্তু সবাই একটু ভয়ে থাকে, কারণ কখন কোন জিনিস চেঞ্জ আসে, কোনটা থেকে কোনটা ইম্পর্টেন্ট বুঝতে পারে না, প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। তো এরকম একটা সূচক, মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটা, বাংলাদেশের অবস্থান কোথায়, সুখী সূচকে, গণমাধ্যম সূচকে, ই পাসপোর্টে, তারপর অস্ত্র আমদানি রপ্তানিতে কে কোন দেশ শীর্ষে থাকে, বাংলাদেশের অবস্থান কোথায়। তো এই বিষয়গুলো কিন্তু প্রত্যেক বছর চেঞ্জ হয়, যেখান থেকেই প্রশ্ন আসে। তো পোলাপান হয়ে যায়, উত্তর করতে পারে না। তখন ছিল কিন্তু নরওয়ে, হ্যাঁ, জাতিসংঘ মানব উন্নয়ন সূচকে। তো তোমরা দেখবা যে মানব উন্নয়ন সূচক, সুখী সূচক, শান্ত সূচক, গণতন্ত্র সূচক, এই কয়েকটা সূচকে টেকনিক বলে দিই তোমাদের, প্রত্যেক বছর দেখবা যে ওই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো তারাই শীর্ষে থাকে। সেই দেশগুলো এরকম ভালো স্টেবল দেশ। তো এইগুলো আমরা সাম্প্রতিকে পড়বো আমার কোর্সে। এবং তোমরা যারা অলরেডি ভর্তি হয়ে গেছো আমার প্রাইভেট ব্যাচেই তো ক্লাসটা হচ্ছে, তোমরা নিশ্চিন্তে থাকো, কোনো ভয় নাই। তোমার টার্গেট মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, নার্সিং 7 কলেজ, তোমার কুমিল্লা, সাস্ট, বিইউপি, অবশ্যই বিইউপি, তারপর হচ্ছে HSTU, তারপর হচ্ছে তোমার অন্যান্য যা আছে, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, সবগুলোতেই সকল কভার হবে সাম্প্রতিক সহ। এবং এই কোর্সে যারা আছে তারা কিন্তু অনেকে জবেরও আছে, তোমরা অনেকে জানো কিনা, জব ক্যান্ডিডেটরা আছে। আমার যদিও জব ক্যান্ডিডেটদের জন্য ডিরেক্ট কোর্স নাই, বাট যারা দীর্ঘস্থায়ী সময়ের জন্য থাকতে চায় তারা কিন্তু এই কোর্সে ক্লাস করছে। এরপরে ঐতিহাসিক স্থান কারবালা কোথায়, অবশ্যই সেটা হবে ইরাকে, আমরা জানি। এবং মেসোপটেমিয়া যে সভ্যতা, সেটা বর্তমান কিন্তু বিশেষ করে ইরাকেই রয়েছে। তো এই যে ঐতিহাসিক স্থান থেকে প্রশ্ন আসে, এটা এসেছে মূলত তোমার ধরতে পারো ধর্ম থেকে। এবং ধর্ম এমন একটা টপিক, ইসলাম হতে পারে, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, সেখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহীতে প্রশ্ন আসে, রাজশাহী, চট্টগ্রাম। ধর্ম থেকে প্রশ্ন পাবে রাজশাহী, চট্টগ্রাম, ধর্ম থেকে প্রশ্ন পাবে রাজশাহী, চট্টগ্রামে। সো এই টাইপের প্রশ্ন আসবে, তোমরা কিন্তু উত্তর করতে হবে। বুঝতে পেরেছো? সো এর মধ্য দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 19-20 সেশনের প্রশ্ন আমরা সলভ করলাম। সো আজকে আমরা এই পর্যন্তই ক্লাসটা রাখবো। তো তোমরা যারা ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের অনুমতি নিয়েই তোমরা অনুমতি দিচ্ছিলে। আমি ভিডিওটা কিন্তু আমার ইউটিউবে পেজে 2 জায়গায় দিব, যাতে যারা ভর্তি হতে চায় HSC 24 ব্যাচ সেকেন্ড টাইমার হিসাবে, তারা এটা দেখে কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে যে হ্যাঁ ভাইয়া এইভাবে প্রশ্ন সলভ করাচ্ছে। HSC 25-এর পরপরই কিন্তু আমরা মূল ক্লাস শুরু করব। 25-এর পরীক্ষা শেষ, মূল ক্লাসটা একদম লেকচার অনুযায়ী, রুটিন অনুযায়ী শুরু হয়ে যাবে। এর আগে কিছু প্রশ্ন সলভ করায় রাখতেছি, 25 এগুলো এসে পরে রেকর্ডে দেখে ফেলবা। আর 26-27টা অলরেডি আসো, 26 ব্যাচ তো পুরাই আগুন, প্রতিদিন 26 ব্যাচের মনে 8-10 জন ভর্তি হচ্ছে, 27-এরও হচ্ছে, 25-এর তো হচ্ছেই, 25-এর বেশি হবে হচ্ছে HSC-র পরপরই এখন হচ্ছে, কারণ এখন ডিসকাউন্ট চলতেছে। সো যারা 24, 25, 26, 27 সবার জন্য এই কোর্স, একটু তোমাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিও। এবং আমার কোর্স থেকে যারা জানাবা তোমাদের জন্য স্পেশাল অ্যাডমিশনের গিফট থাকবে। সো আজকে ক্লাসটা এই পর্যন্ত। যারা বাইরে থেকে দেখে ভর্তি হতে চাচ্ছেন, যেহেতু ভিডিওটা আমি বাইরে আপলোড দিব, তারা নাবিলস জিকে, কোথায়, এই নাবিলস জিকে ফেসবুক পেজে নক দিয়ে ফেলতে হবে যে ভাই আমি এই ব্যাচ, আমি আপনার জিকে কোর্সে ভর্তি হতে চাই ডিসকাউন্টে। আর যারা নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখেছো কোনোভাবে, ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন অন করে দিও, আরও এরকম ভিডিও পাবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, ফেসবুক পেজে না আসো, নাবিল জিকে পেজে এসে ফলো দিয়ে দিও, এটাতে তুমি নক দিয়ে ফেলো ভাই কোর্সে ভর্তি হতে চাই। সো আজকে এই পর্যন্তই। আমি একটু পরেই বের হয়ে যাবো, আমার দাঁতের রুট ক্যানেল চলছে, গেলে আবারও একরাশ যন্ত্রণা নিয়ে আমি আমার ঘরে ফিরবো। সো এই আর কি।
তো ক্লাস করাতে করাতে অনেক সময় অনেকে আমাকে বলে ভাই আপনি এইভাবে কথা বলেন কেন, একটু কেমন যেন আমাদের সাথে মিশে গিয়ে কথা বলেন, দূরত্ব রাখেন না, একটু গুরু গম্ভীরভাবে কথা বলেন না। এটা কিন্তু অনেকে আমাকে বলে, বা অনেকে আমার উপস্থাপনা বেশিরভাগই পছন্দ করে, তাই আমি এইভাবেই কথা বলি, বা মাঝে মধ্যে এমনি এমনি হাত নাড়ায় কথা বলি। কিন্তু আমি কিন্তু চাইলেই শুদ্ধভাবে কথা বলতে পারি তোমাদেরকে। এটা আমার মনে হয় একটু দূরত্ব সৃষ্টি হয়ে যায়, মানে আমার মনে হয়, অন্য কারো মনে হয় কিন্তু জানি না। দেখো আমি কিন্তু চাইলেই পারি, বাট আমি তোমাদের সাথে মিশে গিয়ে কিন্তু মজা করে করে কথা বলি। কোনো একটা ভিডিওতে বা কোনো একটা জায়গায় তোমরা হয়তো দেখবা যে আমি শুদ্ধ করি তোমাদের সামনে আরো স্মার্ট, ইয়েস, নো, ভেরি গুড, মানে যাই হোক, সো লাইক ইত্যাদি ইউজ করে কথা বলতে পারি। সো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। এই যে সলভ করাইলাম বুঝাইয়া, এটা কোথা থেকে করাইছি তোমরা হয়তো অনেকেই জানো। এটা আমার যে বইটা রয়েছে এমসিকিউ ইনসাইট, এই বইটা যারা এখনো অর্ডার করে না, আমার পেট বেঁচে থাকে সবগুলোর মারমু বাইরে থেকে। তো এই যে এমসিকিউ ইনসাইট, এই বইয়ে কিন্তু বিগত সালের ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, গুচ্ছ, 7 কলেজ, বিসিএস, শিক্ষক নিবন্ধন সবগুলোর এরকম প্রশ্ন ব্যাংকও আমি দিয়ে দিচ্ছি। কারণ তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক কিনো, সেটার দাম 300, 400, 500 টাকা নিবে। সেখানে কিন্তু আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পাবা না, রাজশাহীর কিনলে বিসিএস এর পাবা না, বিসিএস এর কিনলে 7 কলেজের পাবা না। বাট এই বইটা থেকে তুমি এরকম জিকের প্রশ্ন ব্যাংক পাবা, সলভ করতে পারবা। আবার পুরো বাংলাদেশ জিকে, আন্তর্জাতিক জিকের সূচিপত্র ধরে ধরে শুধু এমসিকিউ আছে, সলভ করলে যেখান থেকে কমন পড়বে। এবং তারপরে আছে ওই প্রত্যেক চ্যাপ্টারের উপর একটা করে এরকম কিউআর, যেটা ফোনের সামনে নেট অন করে ক্যামেরায় ধরলে বা কিউআর স্ক্যানার অ্যাপ ধরলে অনলাইনে এক্সাম দেওয়া যাবে। দাগায় অপশন দাগায় দেয়, কোনটা সঠিক উত্তর, কোনটা ভুল উত্তর, কোনটা কয়টা হয়েছে, কয়টা ভুল হয়েছে। এরকম এক্সাম ব্যাচ যারা জিকের খুঁজে তারাও এই বইটা নিচ্ছে। 60, 70, 80টা এক্সাম আছে এই বইয়ে। তাহলে জিকের এমসিকিউ সলভ, এক্সাম ব্যাচ, বিগত সালের প্রশ্ন, এবং শেষে আছে 40 সেট মডেল টেস্ট, সকল বিষয় মিলিয়ে নিজেকে যাচাই করার জন্য। এই এমসিকিউ ইনসাইট বইটা অর্ডার করতেও নাবিল জিকে পেজে নক দিতে হবে। এখন আমি কুরিয়ার করে পাঠিয়ে দিব, কোন লাইব্রেরিতে পাওয়া যাবে না। কোর্স বা যারা কোর্সে আসো বই কিনো নাই, এটা নিয়ে নাও, তোমাদের সবার লাগবে, যেই ব্যাচেরই হও, পেজে নক দিও, ভাই আমার কাছে বইটা নেই, আপনার কোর্সে আসি, এমসিকিউ ইনসাইট বইটা অর্ডার করতে চাই। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। একটা ফ্রি ক্লাস ডেমো হিসেবে জাস্ট দিলাম, সবসময় কিন্তু ফ্রি ক্লাস দিব না, সব ক্লাস পেইড ব্যাচে হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আর সবসময় যেটা বলি, রাব্বির রাহমুমা কামারা বেনসাকিরা, পিতামাতার জন্য দোয়া করবা, পিতামাতার সেবা শুশ্রূষা করবা, কথা শুনবা, শ্রদ্ধা করবা, জীবনে দেখবা অনেক সফল হতে পারবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।